7ই এপ্রিল মঙ্গলবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় 7ই এপ্রিল 2026 মঙ্গলবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের সর্বশেষ কমবেশি সমস্ত খবরই থাকছে নিউজ নির্ভীকের এই বিশেষ পর্বে। সোমবার রাতে ইরানের হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে একটা পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন ধরে যায়। আসলে এর কয়েক ঘন্টা আগে ইরানের ঠিক একই রকম স্থাপনাতেও হামলা চালানো হয়েছিল, যার পাল্টা হিসেবেই ইরান হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী মঙ্গলবার জানিয়েছেন, জুবাইলে সাবিক প্লান্টে হামলায় আগুন লেগেছে। বিস্ফোরণের শব্দ ছিল খুবই তীব্র। এখানে সাবিক বলতে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে বোঝানো হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় জুবাইল শহর বিশ্বের অন্যতম বৃহৎ শিল্পনগরী। এখানে ইস্পাত, পেট্রোকেমিক্যাল, লুব্রিকেটিং তেল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়। পরে একই সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার শ্রমিকদের আবাসন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তার দেশ ইরানের আশালুয়েতে বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম ওই স্থানে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে। জুবাইল শিল্পাঞ্চলে হামলার সময় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশটার পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটা বহর প্রতিহত করেছে বলে দাবি করেছে। মঙ্গলবার ভোরে নিরাপত্তা সতর্কতা জারি করার পর সৌদি আরব এবং বাহরাইনকে সংযোগকারী একটা প্রধান সেতুটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। কিং ফাহাদ কজওয়ের সাধারণ কর্তৃপক্ষ অনলাইনে জানায় যে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কিং ফাহাদ সেতুতে যান চলাচল স্থগিত করা হয়েছে। এই কজওয়েটা 25 কিলোমিটার দীর্ঘ সেতুসমূহের একটা নেটওয়ার্ক, যা সৌদি আরব এবং বাহরাইনকে যুক্ত করেছে। সৌদি আরব অভিযোগ করেছে, ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা চালানোর পর তেহরান উপসাগর জুড়ে ধারাবাহিক আক্রমণ শুরু করেছে। এরপর থেকে নিয়মিতভাবে সৌদির জ্বালানি স্থাপনা এবং অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানের হামলার মাধ্যমে ইরান লক্ষ্যবস্তু করছে। কুয়েতে ইরানের ভয়াবহ ড্রোন হামলায় 15 জন মার্কিন সেনা আহত হয়েছেন। মঙ্গলবার কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে। ঘাঁটিটার অবস্থান ইরাক সীমান্ত থেকে প্রায় 37 কিলোমিটার দূরে। 2 জন মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে সিবিএস নিউজ। ঘাঁটিটা ওই অঞ্চলে আমেরিকার সামরিক অভিযানের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ইসরায়েলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের সূত্রপাত হয়। প্রতিশোধ হিসাবে উপসাগরীয় অঞ্চলে থাকা ইসরায়েল এবং মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। যুদ্ধ বিমানের ক্রু উদ্ধারের আড়ালে আমেরিকা সম্ভবত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল বলে দাবি করেছে ইরান। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর আমেরিকা তাদের নিখোঁজ বিমান সেনাকে উদ্ধারে ইরানে যে অভিযান চালিয়েছিল, তার প্রকৃত উদ্দেশ্য আসলে ভিন্ন ছিল বলে দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার বলা হয়েছে, ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানের ক্রু উদ্ধারের আড়ালে আমেরিকা আসলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল। ইরানের এই সংশয় প্রকাশের আগের দিন গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অভিযান চালিয়ে ভূপাতিত F-15E ইগল স্ট্রাইক যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিয়ে আসার কথা ঘোষণা করেন। মার্কিন বিশেষ বাহিনীর ওই অভিযানকে, মার্কিন স্পেশাল ফোর্সের ওই অভিযানকে তিনি দুর্ধর্ষ তল্লাশি এবং উদ্ধার অভিযান বলে বর্ণনা করেন।
গত শুক্রবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটা মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করে। সেটাতে দুজন ক্রু ছিলেন, একজন পাইলট আর অন্যজন অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধ বিমানটা ভূপাতিত হওয়ার আগেই তারা দুজন ককপিট থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। শুক্রবারই পাইলটকে উদ্ধার করা গেলেও অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমেরিকা এবং ইরান উভয়ই দ্বিতীয় বিমান সেনাকে মরিয়া হয়ে খুঁজতে থাকে। ইরান ওই মার্কিন সেনার খোঁজ দিতে অর্থ পুরস্কার পর্যন্ত ঘোষণা করে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প অভিযান চালিয়ে ইরানে নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে উদ্ধারের কথা জানিয়েছেন। ইরানের সামরিক বাহিনী আমেরিকার ওই অভিযানকে একটা প্রতারণামূলক এবং পালানোর অভিযান বলে অভিহিত করেছে। সেই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে যে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ওই অভিযান নিয়ে অনেক প্রশ্ন এবং অনেক অস্পষ্টতা রয়ে গিয়েছে। ইসমাইল বাকাই আরও বলেছেন যে কোহগিলুয়ে ওই বয়েব আহমদ প্রদেশের যে এলাকায় মার্কিন পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করা হয়েছে, সেখান থেকে মার্কিন বিশেষ বাহিনীকে যেখানে নামানোর চেষ্টা করা হয়েছিল বা নামাতে চেয়েছিল আমেরিকা, সে এলাকা কিন্তু অনেক দূরে। মার্কিন বাহিনীর ওই অভিযান নিয়ে তাই তিনি সংশয় প্রকাশ করে বলেছেন, এটা সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার জন্য একটা প্রতারণামূলক অভিযান হতে পারে। এই সম্ভাবনাকে মোটেই উপেক্ষা করা উচিত হবে না। ইরানের বিরুদ্ধে লড়তে সহযোগিতা নেই মিত্র দেশের, তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ আবহ কেটে গিয়েছে 37 দিনের বেশি, কিন্তু বারবার হুমকি আক্রমণ চালিয়েও তেহরানের হাত থেকে হরমুজ প্রণালীকে উদ্ধার করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে এখনো নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। তারই মাঝে আবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সহযোগিতা না করায় প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে সহযোগিতা করতে মিত্র দেশগুলো কোনোরূপ আগ্রহ দেখায়নি। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করার প্রশ্নে ন্যাটো দেশগুলোর অনীহা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন। সংবাদ সম্মেলনের শেষে তিনি প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশগুলোর নাম উল্লেখ করে বলেছেন, আপনারা জানেন আর কে আমাদের সাহায্য করেনি? দক্ষিণ কোরিয়া আমাদের সাহায্য করেনি। আপনারা জানেন আর কে আমাদের সাহায্য করেনি? অস্ট্রেলিয়া আমাদের সাহায্য করেনি। আপনারা জানেন আর কে আমাদের সাহায্য করেনি? জাপান আমাদের সাহায্য করেনি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার জন্য আমেরিকা জাপানে প্রায় 50,000 এবং দক্ষিণ কোরিয়ায় প্রায় 45,000 সেনা মোতায়েন করে রেখেছে, তবুও তাদের থেকে কোনো প্রকার সহযোগিতা পায়নি আমেরিকা। এই প্রসঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথাও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রক্ষা করতে এবার মানববন্ধন গড়ার ডাক দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার হুমকির পর বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার আশঙ্কা করছে ইরান। সেই আশঙ্কা থেকেই এবার মানব শৃঙ্খল গড়ে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা রুখতে চাইছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ধারাবাহিকভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা, তবে ইরান প্রকাশ্যে এখনো পর্যন্ত আমেরিকার চাপের কাছে বশ্যতা স্বীকারের কোনো ইঙ্গিত দেয়নি। এই অবস্থায় আমেরিকা ফের হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ইরান। ইরানের সকল গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের সামনে মঙ্গলবার স্থানীয় সময়ে দুপুর 2টো মানে ভারতীয় সময়ে বিকেল 4টে থেকে জমায়েতের ডাক দিয়েছে ইরানের ক্রীড়া এবং যুব মন্ত্রক। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। এগিয়ে আসতে বলা হয়েছে ইরানের তরুণ সমাজকে। জমায়েতে সেই দেশের শিল্পী এবং ক্রীড়া ব্যক্তিত্বদেরও থাকার জন্য অনুরোধ করেছে ইরান সরকার। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে কিছু বন্ধু দেশের জাহাজকে চলাচল করতে দিচ্ছে ইরান। তবে
আমেরিকা এবং ইসরায়েলের জাহাজকে সেই ছাড় কিন্তু তারা দিচ্ছে না। এই অবস্থায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত 8টা আমেরিকার সময় অনুযায়ী আর ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল 6:30 পর্যন্ত তিনি সময় দিয়েছেন ইরানকে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের উপরে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ওই সময়সীমা এগিয়ে আসতেই এবার হামলা ঠেকাতে নতুন কৌশল নিয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে, ইরানকে বড় বৈশ্বিক শক্তিতে পরিণত করছে যুদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে প্রচলিত ভূ রাজনৈতিক ধারণা ছিল যে বিশ্ব ব্যবস্থা 3টে শক্তি কেন্দ্রের দিকে এগোচ্ছে এবং তারা হলো আমেরিকা, চীন এবং রাশিয়া। এই ধারণা অনুযায়ী শক্তির মূল উৎস ছিল অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক শক্তি, কিন্তু এখন সেই ধারণা আর পুরোপুরি প্রযোজ্য নয়। দ্রুতই একটা চতুর্থ বৈশ্বিক শক্তি কেন্দ্র আবির্ভূত হচ্ছে, আর সেটা হলো ইরান। এই দেশটা অর্থনীতি বা সামরিক শক্তিতে এই 3টে দেশের সমকক্ষ না হলেও, মানে আমেরিকা, রাশিয়া এবং চীনের সমকক্ষ না হলেও নতুন এক উৎস থেকে শক্তি অর্জন করছে এবং সেই শক্তি হলো বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ। এই প্রণালী দীর্ঘদিন ধরে একটা আন্তর্জাতিক জলপথ, সেখানে সব দেশের জাহাজ চলাচল করতে পারত, কিন্তু এবছর আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর ইরান সেখানে আংশিক সামরিক অবরোধ সৃষ্টি করেছে। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। স্বল্প মেয়াদে এর বিকল্প কোনো বাস্তব পথ নেই। যদি ইরান মাসের পর মাস বা বছরের পর বছর এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, যা বেশিরভাগ বিশেষজ্ঞের মতে সেটা সম্ভব, তাহলে এটা বৈশ্বিক শক্তির ভারসাম্যকে বড় ধরনের পরিবর্তনের দিকে ঠেলে দেবে এবং সেটা আমেরিকার জন্য দারুণ ক্ষতিকর হবে, ভয়ঙ্কর ক্ষতিকর হবে। অনেক বিশ্লেষক মনে করেন হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ সাময়িক। তাদের ধারণা শিগগিরই আমেরিকা এবং তার মিত্রদের নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং তেলের সরবরাহ আবার স্বাভাবিক হবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এটা ধরে নেওয়া হয় যে প্রণালীটাকে নিয়ন্ত্রণ করতে হলে ইরানকে তা পুরোপুরি বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে আসলে তা নয়। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না করেও নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে ট্যাঙ্কার চলাচল পুরোপুরি তো বন্ধ হয়নি, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে জাহাজ বা ট্যাঙ্কার চলাচল 90%-এরও বেশি কমে গিয়েছে। এর কারণ হচ্ছে ইরান প্রতিটা জাহাজ ডুবিয়ে দিচ্ছে না, বরং হামলার বিশ্বাসযোগ্য হুমকির কারণে বিমা কোম্পানিগুলো যুদ্ধ ঝুঁকি কভারেজ তুলে নিয়েছে বা মূল্য বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন পর পর একটা কার্গো জাহাজে হামলাই ঝুঁকিকে অগ্রহণযোগ্য করে তোলার জন্য যথেষ্ট। আধুনিক অর্থনীতি শুধু তেলের ওপর নির্ভরশীল নয়, বরং সময় মতো নির্ভরযোগ্যভাবে এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করে তেল সরবরাহের ওপরেই নির্ভরশীল। এটা মনে রাখতে হবে। তো যখন এই নির্ভরযোগ্যতা ভেঙে পড়ে, তখন বিমা বাজার সংকুচিত হয়, পরিবহন খরচ বেড়ে যায় এবং সরকারগুলো জ্বালানি সরবরাহকে সাধারণ বাজার লেনদেনের বদলে একটা জটিল কৌশলগত সমস্যা হিসাবে দেখতে শুরু করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য সমস্যাটা হলো অসমতা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটা তেলবাহী জাহাজকে সম্ভাব্য হামলা, মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করা একটা পূর্ণ সময়ের কাজ। এর জন্য স্থায়ী সামরিক উপস্থিতি দরকার, কিন্তু ইরানের জন্য মাঝে মাঝে একটা ট্যাঙ্কারে হামলা করাই যথেষ্ট, যাতে পুরো সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। পরের খবর হচ্ছে, মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। তাই উত্তেজনা চরমে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
বা আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের কর্তৃপক্ষ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার 6 এপ্রিল ভোরে চালানো এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসাবে উল্লেখ করেছে আইআরজিসি জানিয়েছে এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে এবং বিষয়টা ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। স্থানীয় সূত্রগুলো বলছে ইতিমধ্যে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে ইরানে। বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণ, ডোনাল্ড ট্রাম্পকে থামার আলটিমেটাম দিয়েছে রাশিয়া এবং চীন। সব থেকে বড় খবর ইরান যুদ্ধ নিয়ে। বর্তমান ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। স্নায়ু যুদ্ধের পর এই প্রথম দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া এবং চীন একযোগে এবং প্রকাশ্য ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক তৎপরতা বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে। পর্দার আড়ালে কোনো কূটনৈতিক চিঠি চাপাটি নয়, বরং সরাসরি এবং সমন্বিত ভাষায় এই বার্তা বিশ্বজুড়ে নতুন এক সংঘাতের সংকেত দিচ্ছে। সংবাদ বিশ্লেষণে দেখা যায় গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে আমেরিকা এবং ইসরায়েল ইরানে অপারেশন এপিক ফিউরি নামে এক ব্যাপক হামলা চালায়। এই হামলায় ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা সহ পারমাণবিক অবকাঠামো ধ্বংসের চেষ্টা করা হয়। তবে পেন্টাগন যা আশা করেছিল বাস্তবতা হয়েছে কিন্তু তার উল্টো। কয়েক ঘন্টার মধ্যেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানকে এই নিখুঁত হামলায় সরাসরি সহায়তা করছে মস্কো। রাশিয়ার ক্যানোপাস ভি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে মার্কিন রণতরী এবং যুদ্ধ বিমানের অবস্থান সম্পর্কে রিয়েল টাইম তথ্য ইরানকে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে চীনও বসে নেই। বেইজিং ইরানকে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং উন্নত রাডার প্রযুক্তি প্রদান করেছে, যা মার্কিন স্টিলথ যুদ্ধ বিমানের যেমন B-20 এবং F-35 এর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন গত এক দশকে রাশিয়া এবং চীন মিলে পশ্চিমা নিষেধাজ্ঞার যে বিকল্প কাঠামো তৈরি করেছে, ইরান তার এক বড় উদাহরণ। ফলে আগের মতো একক আধিপত্যের মাধ্যমে কোনো দেশকে বিচ্ছিন্ন করা এখন ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই দীর্ঘ সময়ের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, যেটা আমাদের বিধানসভা নির্বাচনের এই যে সময়টা বলতে পারেন অস্থির সময়টা, সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের জন্য কিন্তু পদে পদে ফাঁদ পাতা হবে। সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন, এটুকুই অনুরোধ। ধন্যবাদ।